সংসদে সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন করবে সরকার, উচ্চ পর্যায়ের বৈঠক। ভ্যান্স কেইনের আপত্তিতে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের। নিউ ইয়র্কে স্কুলে ক্লাস নিবে রোবট, ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষকেরা। স্বাগত জানাচ্ছি আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি হাবিবুর রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। ছোটবেলায় আমাকে রেখে মা যখন কাজে যেতেন তখন তার দুশ্চিন্তার শেষ ছিল না, আর এখন আমার সেই অবস্থা। চিন্তা নেই, আপনার পাশে আছে আশা লেক্সা। প্রায় 2 সপ্তাহ ধরে টানা বোমাবর্ষণের পর ইরানে মার্কিন হামলায় হঠাৎ বিরতি। শুক্রবার হোয়াইট হাউসের বৈঠকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স ও জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন যুদ্ধ আরও বাড়ানোর বিরুদ্ধে সরাসরি আপত্তি তুলেছেন। অস্ত্র ভাণ্ডার ফুরিয়ে আসার শঙ্কা থেকে শুরু করে বেসামরিক হতাহত ও আঞ্চলিক সংঘাতের ঝুঁকি, একের পর এক সতর্ক বার্তায় এখন দ্বিধায় ট্রাম্প। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টে। প্রায় 2 সপ্তাহ ধরে টানা বোমাবর্ষণের পর ইরানে মার্কিন হামলার হঠাৎ বিরতি। সিএনএনের সূত্র জানিয়েছে, শুক্রবার হোয়াইট হাউসের বৈঠকে জেনারেল কেইন সরাসরি ট্রাম্পকে সতর্ক করেছেন মার্কিন অস্ত্র ভাণ্ডারের ক্রমবর্ধমান ঘাটতি নিয়ে। তিনি বলেছেন, সামরিক অভিযান চালিয়ে যাওয়া সম্ভব এবং সফলও হতে পারে, তবে দ্বিতীয় ও তৃতীয় মাত্রার পরিণতি ভয়াবহ হতে পারে। শনিবার পেন্টাগনের একটি সূত্র জানিয়েছে, অভিযান আপাতত স্থগিত রাখা হয়েছে। বৈঠকে আরও একাধিক উদ্বেগের কথা তোলা হয়েছে। ইরানের রাস্তা, সেতু ও বিদ্যুৎ কেন্দ্রে হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প, যা আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে। ট্রাম্পকে সতর্ক করা হয়েছে যে এতে বিপুল সংখ্যক ইরানি বেসামরিক নাগরিক নিহত হতে পারেন এবং বিদ্যুৎ ও খাদ্য সংকটে পড়তে পারেন কোটি কোটি মানুষ। এছাড়া উপসাগরীয় দেশগুলোর জ্বালানি ও পানি পরিশোধন অবকাঠামোতে ইরানি পাল্টা হামলা, বিশাল শরণার্থী সংকট এবং পুরো মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কার কথাও বৈঠকে উঠে এসেছে। উপসাগরীয় দেশগুলোর সাম্প্রতিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে সংযম দেখানোর অনুরোধ করেছে। মার্কিন অস্ত্র ভাণ্ডার নিয়ে উদ্বেগ নতুন নয়। জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস স্বীকার করেছেন, ইউক্রেনের সহায়তা ও হুথিদের বিরুদ্ধে অভিযানে ব্যাপক অস্ত্র ব্যয় হয়েছে। ডেমোক্রেটিক সিনেটর ক্রিস ভ্যান হোলান বলেছেন, আমরা আমাদের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র শেষ করে ফেলেছি, যা ইরানি হামলা থেকে আমাদের সেনাদের রক্ষায় জরুরি। তবে ট্রাম্প প্রকাশ্যে কূটনীতিকে প্রাধান্য দেওয়ার কথা বলেছেন। শুক্রবার সাংবাদিকদের সামনে তিনি জানান, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং তেহরান ক্রমশ আরও গুরুত্ব সহকারে আলোচনায় অংশ নিচ্ছে বলে তার মনে হচ্ছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। আনন্দের উৎসব পরিণত হল মৃত্যুপুরীতে। যুক্তরাষ্ট্রের সিয়াটলে বার্ষিক বাইট অব সিয়াটল খাদ্য উৎসবে রোববার রাতে 2 বন্দুকধারীর পাল্টাপাল্টি গুলিতে 3 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে একটি ছোট্ট শিশুও। বিস্তারিত আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের সিয়াটলে বার্ষিক বাইট অফ সিয়াটল খাদ্য উৎসবে 2 বন্দুকধারীর গোলাগুলিতে 3 জন নিহত হয়েছে। সিয়াটল পুলিশের সহকারী প্রধান টাইরন ডেভিস জানিয়েছেন, শহরের বিখ্যাত স্পেস নিডলস সহ একাধিক স্থাপনা অবস্থিত সিয়াটল সেন্টারের নাগরিক কমপ্লেক্সে রোববার রাতে 2 বন্দুকধারী পরস্পরের দিকে গুলি ছোড়েন। মোট 7 জন গুলিবদ্ধ হয়েছেন, তাদের মধ্যে 2 জন ঘটনাস্থলেই মারা যান। আহত 4 জনকে হারবার ভিউ মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়, সেখানে 1 জন পরে মারা যান। হাসপাতালের মুখপাত্র সুজান গ্রেগ জানিয়েছেন, আহতদের মধ্যে রয়েছেন একটি ছোট্ট শিশু ছেলে, 23 বছর বয়সী একজন পুরুষ এবং 39 বছর বয়সী একজন নারী। তারা সবাই বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন। একজন 40 বছর বয়সী নারী সামান্য আহত হলেও হাসপাতালে যেতে অস্বীকার করেন। একজন বন্দুকধারী পুলিশের মুখোমুখি হওয়ার পর আত্মসমর্পণ করেছেন। সহকারী পুলিশ প্রধান জানান, আটক ব্যক্তি তরুণ বয়সী এবং তাকে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ কর্মকর্তারা নিজেরা কোনো গুলি ছোড়েনি। দ্বিতীয় বন্দুকধারী পালিয়ে যেতে সক্ষম হয়েছেন, তার খোঁজে তল্লাশি চলছে। ঘটনাস্থল থেকে 2টি বন্দুক উদ্ধার করা হয়েছে, তবে পুলিশ আশ্বস্ত করে জানিয়েছে এটি 2 ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ ঘটনা বলে মনে হচ্ছে। সাধারণ জনগণের জন্য কোনো বিদ্যমান হুমকি নেই। বাইট অফ সিয়াটল যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম খাদ্য উৎসব। প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী এই উৎসবে অংশ নেন। রোববার রাতের এই ঘটনায় উৎসব প্রাঙ্গণে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দর্শনার্থীরা ছুটে পালাতে শুরু করে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক।
বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা তার বহুল আলোচিত ওয়ার্ল্ড ট্যুর 2026-এর অংশ হিসেবে শনিবার রাতে নিউ জার্সির আটলান্টিক সিটির ঐতিহাসিক বোর্ড ওয়ার্ক হলে এক বর্ণাঢ্য কনসার্টে সঙ্গীতপ্রেমীদের মুগ্ধ করেছেন। শাকিরার এই কনসার্টে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পুরো বোর্ডওয়ার্ক হল প্রান্তের জন্য এক প্রাণবন্ত উৎসবের নগরীতে পরিণত হয়। কনসার্ট শুরু হওয়ার অনেক আগেই ভক্তদের দীর্ঘ সারি দেখা যায় হলের বাইরে। নানা বয়সী দর্শক, বিভিন্ন দেশের সংস্কৃতির মানুষ এবং শাকিরার অনুরাগীদের মিলন মেলায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মঞ্চে শাকিরার আসার মুহূর্তেই করতালি, উচ্ছ্বাস আর আনন্দধ্বনিতে প্রকম্পিত হয়ে ওঠে বোর্ডওয়ার্ক হল। তিনি তার বিশ্বজুড়ে জনপ্রিয় গানগুলোর পাশাপাশি নতুন অ্যালবামের বেশ কয়েকটি গান পরিবেশন করেন। প্রতিটি গানের সঙ্গে দর্শকদের কণ্ঠ মিলিয়ে গাওয়া, নাচ এবং উচ্ছ্বাস কনসার্টটিকে আরো প্রাণবন্ত করে তোলে। Great. You feel very Great to good, see her. especially that it's Shakira. I feel very excited to meet Shakira after the World Cup performance. We all saw that she did amazing, so I believe this is going to be a great concert. I'm so excited. আন্তর্জাতিক মানের মঞ্চসজ্জা, অত্যাধুনিক আলোকসজ্জা, লেজার শো, বিশাল এলইডি স্ক্রিন এবং উচ্চমানের সাউন্ড সিস্টেম পুরো অনুষ্ঠানটিকে অনন্য মাত্রা দেয়। শাকিরার প্রাণবন্ত নৃত্য, অসাধারণ কণ্ঠ এবং দর্শকদের সঙ্গে আন্তরিক যোগাযোগ উপস্থিত সবাইকে মুগ্ধ করে। Hi, I'm so excited to be at Shakira's concert. Viva Colombia! It was awesome. It was a really great experience. She incorporated all the cultures, and it was just good. It was his first concert. What did you think? I thought it was actually really amazing. নিউ জার্সি, নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া, ডেলাওয়্যার, মেরিল্যান্ড এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঙ্গরাজ্য থেকে হাজার হাজার ভক্ত কনসার্ট উপভোগ করতে আটলান্টিক সিটিতে ছুটে আসেন। অনেকেই পরিবার ও বন্ধুদের নিয়ে সপ্তাহান্তের এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে এই কনসার্টে অংশ নেন। Oh, I loved it. I loved how she incorporated all the countries and how every World Cup song she does. She just does phenomenal. I The love her. dancing. কনসার্টটিকে ঘিরে আটলান্টিক সিটির বোর্ডওয়ার্ক, হোটেল, রেস্তোরাঁ এবং ক্যাসিনোগুলোতেও ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। Hello everyone, we are Convention Hall at the Boardwalk Shakira show. Shakira performance was great, excellent. বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে অনুষ্ঠিত এই কনসার্ট আটলান্টিক সিটির বিনোদন অঙ্গনে এবছরের অন্যতম বড় আয়োজন হিসেবে বিবেচিত হচ্ছে। কনসার্ট শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে দর্শকদের তোলা ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে অনেকেই এটিকে জীবনের অন্যতম স্মরণীয় সঙ্গীত অনুষ্ঠান বলে মন্তব্য করেছেন। সুব্রত চৌধুরী, ATV USA, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একটি হাই স্কুলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সম্পন্ন রোবটিক শিক্ষক নিয়োগের পরীক্ষামূলক প্রকল্প হাতে নিয়েছে কর্তৃপক্ষ। সেনেকা জাতিগোষ্ঠীর অ্যালেগেনি অঞ্চলের সালামানকা হাই স্কুলে এটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যদিও শিক্ষকেরা এটিকে শিক্ষকতা পেশার অবমূল্যায়ন ও অযৌক্তিক সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি রোবটের সফটওয়্যার নিরাপত্তা, শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সুরক্ষা এবং আদিবাসী অধ্যুষিত এই স্কুলটিকে পাইলট প্রকল্পের জন্য বেছে নেওয়া নিয়েও তীব্র উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। নিউ ইয়র্কের একটি হাই স্কুলে পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন হিউম্যানয়েড রোবট বা রোবট শিক্ষক আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তবে কর্তৃপক্ষের এই উদ্যোগের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্কুলটির শিক্ষকেরা। তাদের মতে, শ্রেণীকক্ষে মানুষের বিকল্প হিসেবে এ ধরনের যন্ত্র বসানো শিক্ষকতা পেশার জন্য চরম অবমাননাকর। টরেন্টো ভিত্তিক কোম্পানি রিয়েলবটিক্সের তৈরি প্রায় $58,000 মূল্যের স্যালি নামের এই রোবটটি শিক্ষক সহকারী হিসেবে কাজ করবে। সেনেকা জাতিগোষ্ঠীর অ্যালেগেনি অঞ্চলের সালামানকা হাই স্কুলে এটি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে এটি প্রথম কোনো স্কুল ডিস্ট্রিক্ট যারা এমন হিউম্যানয়েড রোবট শ্রেণীকক্ষে ব্যবহারের পরিকল্পনা করছে। তবে এ নিয়ে দেখা দিয়েছে নানা বিতর্ক ও নিরাপত্তা সংখ্যা। সালামানকা টিচার্স অ্যাসোসিয়েশন এই প্রকল্পকে অযৌক্তিক আখ্যা দিয়ে এর ব্যবহার অবিলম্বে স্থগিত করার দাবি জানিয়েছেন। পাশাপাশি রোবটের সফটওয়্যারের নিশ্চয়তা, শিক্ষার্থীদের তথ্য সুরক্ষার অভাব এবং এর রেকর্ডিং ক্ষমতা নিয়ে শিক্ষক ও অভিভাবক মহলে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।
এদিকে প্রায় 40% আদিবাসী শিক্ষার্থী অধ্যুষিত এই স্কুলটিকে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে বেছে নেয় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারাও। নিউ ইয়র্ক স্টেট ইউনাইটেড টিচার্স বলছে, কোমলমতি শিক্ষার্থীদের সামনে একটি প্রাণহীন যন্ত্র দাঁড় করিয়ে দেওয়াটা কোনোভাবেই ইতিবাচক হতে পারে না। যখন শিশুরা মানুষের সাথে মিশতে ও সামাজিকতা শিখছে, তখন এমন প্রযুক্তিগত হস্তক্ষেপ শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষাবিদরা। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে 3 শর্তে লাইসেন্স ফিরে পেল আদ-দ্বীন হাসপাতাল। ব্যস্ততার কারণে বাবা মার সঠিক যত্ন নিতে পারছিলাম না। তারপর সন্ধান পেলাম আশা হোম কেয়ারে। আশা হোম কেয়ার, ভালোবাসার পরশে প্রবীণদের পাশে। স্বাগত আবারও আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে। নিউ ইয়র্কের ব্রোঙ্কসে এবার কিশোর গ্যাং সহিংসতায় প্রাণ হারালো মাত্র 12 বছরের এক নিষ্পাপ শিশু। নিহতের নাম জ্যাকব ফ্রেইটেস। নিহত জ্যাকব একজন অবসরপ্রাপ্ত NYPD সার্জেন্টের সন্তান। এই ভয়াবহ গ্যাং ওয়ার এবং নির্বিচারে চলা গুলি বর্ষণের ঘটনায় পুরো নিউ ইয়র্ক জুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিউ ইয়র্কের ব্রঙ্কসে এবার কিশোর গ্যাং সহিংসতায় প্রাণ হারালো মাত্র 12 বছরের এক নিষ্পাপ শিশু। ঘটনার সূত্রপাত গত শনিবার বিকেলে ব্রঙ্কসের মাউন্ট ইডেন এলাকায়, যা কুখ্যাত ট্রিনিটারিয়স এবং সেফসাইড পিন্ডি গ্যাংয়ের প্রধান বিবাদমান ও উপদ্রব এলাকা হিসেবে পরিচিত। আইন প্রয়োগকারী সংস্থার সূত্রে জানা গেছে, ওই এলাকায় গ্যাংদের নিজেদের মধ্যকার আধিপত্য বিস্তার ও রক্তক্ষয়ী বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। ঠিক সেই মুহূর্তে বাইসাইকেলে চড়ে স্থানীয় একটি দোকানে যাচ্ছিল জ্যাকব। পুলিশের প্রাপ্ত সিসিটিভি ফুটেজে দেখা যায়, গ্যাংয়ের ক্রসফায়ার লক্ষ্যভ্রষ্ট একটি বুলেট এসে সরাসরি আঘাত করে শিশু জ্যাকবকে। অত্যন্ত মর্মান্তিক সেই দৃশ্যে দেখা যায়, গুলিবিদ্ধ অবস্থায় বুক চেপে ধরে সে কোনো মতে দোকানের ভেতরে ঢুকে লুটিয়ে পড়ে এবং ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এই নৃশংস গ্যাং সহিংসতার ঘটনায় নিহত শিশুটির পরিবার সম্পূর্ণ ভেঙে পড়েছে। জ্যাকবের বাবা জেসুস ফ্রেইটেস একজন সাবেক NYPD সার্জেন্ট, যিনি একসময় এই ব্রঙ্কস এলাকাতেই দায়িত্ব পালন করেছিলেন। আকস্মিক এই শোকে পাথর হয়ে যাওয়া শিশুটির মা নিজের বাড়িতে থাকতে না পেরে বর্তমানে একটি স্থানীয় হোটেলে আশ্রয় নিয়েছেন। পুলিশ ও গোয়েন্দা সূত্র জানিয়েছে, এই হত্যাকাণ্ডের পেছনে জড়িত সন্দেহে ইতিমধ্যে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তবে গ্যাং কালচার ও বেপরোয়া বন্দুকযুদ্ধের বলি হয়ে যেভাবে একটি নিষ্পাপ শিশুর প্রাণ ঝরে গেল, তা স্থানীয় বাসিন্দাদের মনে গভীর আতঙ্ক ও ক্ষোভের জন্ম দিয়েছে। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার দেশের খবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। সভায় জাতীয় সংসদের বিদ্যমান সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনের লক্ষ্যে বিশ্বের আধুনিক প্রযুক্তি নির্ভর বিভিন্ন সাউন্ড সিস্টেম সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তিগত বিকল্প, কারিগরি সক্ষমতা এবং বাস্তবায়ন পরিকল্পনার কথাও উল্লেখ করে। এ সময়ে আধুনিক সাউন্ড সিস্টেমের প্রযুক্তিগত বৈশিষ্ট্য, কার্যকারিতা এবং জাতীয় সংসদের কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ বিষয়ে সভায় অংশগ্রহণকারীগণ মতামত ও প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। রাষ্ট্রপতি হিসেবে কে মনোনয়ন পাবেন সে বিষয়ে দল সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার সকালে রংপুর নগরের টার্মিনাল রোডে BRDBর বিভাগীয় কার্যালয় উদ্বোধন শেষে এ মন্তব্য করেন তিনি। গণমাধ্যমের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে। দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। স্থানীয় নির্বাচনে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, এখানে সরকারের কিছু করার নেই, সম্পূর্ণ বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। কৃষি খাতে সুদমুক্ত ঋণ ও বিনিয়োগের মাধ্যমে বাণিজ্যিক কৃষি অর্থনীতি গড়ে তুলতে সরকারের পরিকল্পনার কথা জানান স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, এবছরের শেষে বা আগামী বছরের শুরুতে হবে স্থানীয় সরকার নির্বাচন।
চীন একসময়ে বাংলাদেশের উন্নয়ন অংশীদার ছিল, এরপর বিনিয়োগ অংশীদার এবং বর্তমানে কৌশলগত অংশীদারে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন এই অর্থনৈতিক অঞ্চল বাংলাদেশ চীনের পারস্পরিক বন্ধুত্বের অন্যতম নিদর্শন হতে যাচ্ছে, যাতে বড় সংখ্যায় বাংলাদেশি কর্মসংস্থান সৃষ্টির সুযোগ হচ্ছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী সহ স্থানীয় সংসদ সদস্যরা। প্রায় 800 একর জায়গা জুড়ে এই অর্থনৈতিক অঞ্চল তৈরিতে ব্যয় হচ্ছে 4100 কোটি টাকা। এর মধ্যে 1722 কোটি টাকা দিচ্ছে বাংলাদেশ সরকার, 2467 কোটি টাকা চীনা ঋণ। 2030 সালের ডিসেম্বরে এটির কাজ শেষ হলেও আগামী 18 মাসের মধ্যে এখানে উৎপাদন শুরুর কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার পরিবার এবং যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের মাসিক সম্মানী ভাতা ও বিভিন্ন আর্থিক অনুদানের পরিমাণ বাড়িয়েছে সরকার। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। নতুন হার 2026 সালের 1 জুলাই থেকে কার্যকর হবে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট আইন 2018 এবং সংশ্লিষ্ট বিধিমালার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের আর্থিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করতেই ভাতা ও অনুদান বাড়ানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব ডাক্তার মুহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের বীর সন্তান ও তাদের পরিবারের জীবনমান উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তা জোরদারে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। সর্বশেষ ভাতা বৃদ্ধি সেই উদ্যোগেরই অংশ। রাজধানীর মগবাজারের 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। নির্দিষ্ট 3টি শর্তে হাসপাতালটির কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 8 দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। রোববার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা 2 শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়, যাতে সই করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী। গত 19 জুলাই হাসপাতালটির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে গঠিত কমিটিকে 3 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। সেই প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় এবং শর্ত পূরণের ভিত্তিতেই বাতিলাদেশ প্রত্যাহার করে কার্যক্রম পুনর্বহাল করা হয়। প্রজ্ঞাপনে জুড়ে দেওয়া 3 শর্তের মধ্যে রয়েছে 1982 সালের বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি অধ্যাদেশের বিধান যথাযথভাবে মেনে চলা এবং লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত চিকিৎসক নিয়োগ সম্পন্ন করা। শর্ত পালনে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সতর্কতাও দেওয়া হয়েছে প্রজ্ঞাপনে। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। আবারও একটা বিরতি নিচ্ছি, ফিরে এসে থাকছে। ফুটবলের পর এবার অভিনয়ে রোনালদো। টিভি সিরিজে দেখা যাবে পর্তুগিজ মহাতারকাকে। আমি যদি মিথ্যে বলতাম তাহলে আমার ছেলেটা কি শিখত? বাবা, সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো। সাপ্তাহিক সাদা কালো, আমরা সাদাকে সাদা, কালোকে কালো বলি। ফিরে এলাম আশা হোম কেয়ার প্রাইম নিউজে। এবার খেলার খবর। দীর্ঘ ফুটবল ক্যারিয়ারের পাশাপাশি এবার বিনোদন অঙ্গনেও নতুন ভূমিকায় দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে। 5 বারের ব্যালন ডিওর জয়ী এই পর্তুগিজ তারকা নতুন টেলিভিশন ড্রামা সিরিজ ডে ওয়ান্সে নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করবেন। পাশাপাশি বিশেষ অতিথি চরিত্রেও অভিনয় করবেন তিনি। সিরিজটির সঙ্গে যুক্ত হয়েছেন আর্সেনাল ও ফ্রান্সের সাবেক তারকা থিওরো অরিও। মাঠের প্রতিদ্বন্দ্বিতা পেরিয়ে এবার দুজনকে দেখা যাবে একই প্রযোজনা প্রকল্পে। ইতোমধ্যে উত্তর পশ্চিম লন্ডনের বার্নেট এফসির স্টেডিয়াম দ্য হাইওয়ে সিরিজটির শুটিং শুরু হয়েছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, রোনালদো ও অরির সম্পৃক্ততার কারণে সিরিজটির সম্প্রচার সত্ত্ব পেতে বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মের মধ্যে প্রতিযোগিতা তৈরি হতে পারে।
গ্রীষ্মকালীন দলবদলের শুরু থেকেই হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর স্বপ্ন দেখছিল বার্সেলোনা, কিন্তু আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে আতলেতিকো মাদ্রিদের কঠোর অবস্থানের কারণে সেই স্বপ্ন এখন ফিকে হতে শুরু করেছে। কয়েক সপ্তাহ ধরে আতলেতিকোর মনোভাব বদলের অপেক্ষায় ছিল কাতালান ক্লাবটি। তবে পরিস্থিতি এখন এমন জায়গায় পৌঁছেছে, চলতি গ্রীষ্মে আলভারেজকে দলে পাওয়ার আশা ক্রমেই ছেড়ে দিচ্ছে বার্সেলোনাও। ক্রীড়া বিষয়ক জনপ্রিয় সাংবাদিক আশরাফ বেন আয়াদের তথ্য অনুযায়ী আলভারেজকে বিক্রির বিষয়ে আতলেতিকো তাদের অবস্থান পরিবর্তন করবে না, এটা মেনে নিচ্ছে বার্সাও। ফলে বর্তমান পরিস্থিতিতে এই দলবদলের সম্ভাবনা কার্যত বন্ধ হওয়ার পথে। তাছাড়া লা লিগার শিরোপার দৌড়ে আতলেতিকোর অন্যতম প্রতিদ্বন্দ্বী বার্সা, তাই নিজেদের শিরোপা লড়াইয়ের প্রতিদ্বন্দ্বীকে শক্তিশালী করতে চায় না আতলেতিকো। এ কারণেই আলভারেজের বিষয়ে তারা কোনো ছাড় দিতে রাজি নয়। শেষ করার আগে থাকছে বিনোদনের খবর। গত মে মাসের শুরুতে নেটফ্লিক্সে মুক্তি পাওয়া অ্যানিমেশন সিনেমা সোয়ার্ড গড়েছে নতুন এক রেকর্ড। মুক্তির পর টানা 10 সপ্তাহ নেটফ্লিক্সের শীর্ষ তালিকায় জায়গা ধরে রেখেছিল সিনেমাটি, আর এ পর্যন্ত এর ভিউ ছাড়িয়েছে 14 কোটি। স্ট্রিমিং প্ল্যাটফর্মটির ইতিহাসে কোনো অ্যানিমেশন সিনেমার এত দীর্ঘ সময় ধরে শীর্ষে থাকার নজির বিরল। নির্মাণশৈলী, দৃশ্যায়ন আর গল্প বলার ধরনেই লুকিয়ে আছে এই সাফল্যের রহস্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোয়াপ্ট পরিচালনা করেছেন নাথান গ্রেনো, যিনি এর আগে পরিচিত ছিলেন ডিজনির অ্যানিমেশন ট্যাঙ্গলড এর সহ-পরিচালক হিসেবে। প্রায় 1.5 দশক পর এটি তার প্রথম একক পূর্ণদৈর্ঘ্য অ্যানিমেশন সিনেমা। স্কাই ডান্স অ্যানিমেশনের জন্য ছবিটি ছিল একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা, কারণ স্টুডিওর আগের 2টি সিনেমা লাক ও স্পেলবাউন্ড প্রত্যাশিত সাড়া ফেলতে পারেনি। সিনেমার গল্প আবর্তিত হয়েছে 2 কাল্পনিক প্রাণী প্রজাতিকে ঘিরে। ভ্যালি নামের এক বনভূমিতে পুকু প্রজাতির প্রাণী অলি আর জাভান প্রজাতির পাখি আইভি এক জাদুকরী ফলের ছোঁয়ায় একে অপরের শরীরে বদলে যায়। এরপর শত্রু প্রজাতির শরীরে বেঁচে থাকতে গিয়েই তারা আবিষ্কার করে বহু বছরের চাপা পড়ে থাকা সত্য। সিনেমায় কণ্ঠ দিয়েছেন মাইকেল বি জর্ডান, জুনো টেম্পল, ট্রেসি মর্গান, সেড্রিক দ্য এন্টারটেইনার, জাস্টিনা মাচাদো, অ্যাম্বিকা মোট ও ললি অ্যাডোফোপে। সিনেমার দৈর্ঘ্য 1 ঘন্টা 42 মিনিট। সমালোচকদের মতে গল্পে খুব বেশি নতুনত্ব না থাকলেও কল্পনার জগৎ নির্মাণেই বাজিমাত করেছে সোয়াপ্ট। ভ্যালি নামের বনভূমিতে তৈরি করা হয়েছে এক ঝাঁক অভিনব প্রাণী, যাদের মধ্যে রয়েছে সমুদ্র ভোঁদর সদৃশ্য পুকু থেকে শুরু করে চলমান বনভূমির মতো বিশাল ডজো। এই নির্মাণ শৈলী সিনেমাটিকে আলাদা করে তুলেছে বলে মত পর্যালোচকদের। নেটফ্লিক্সের হিসাব অনুযায়ী মুক্তির প্রথম সপ্তাহে রেকর্ড সংখ্যক ভিউ পেয়েছিল সিনেমাটি, যা তখন পর্যন্ত স্টুডিওর যে কোনো অ্যানিমেশনের সর্বোচ্চ। এরপর সপ্তাহের পর সপ্তাহ দর্শক প্রিয়তা ধরে রেখে সিনেমাটি জায়গা করে নেয় নেটফ্লিক্সের সর্বকালের সেরা 10 ইংরেজি ভাষার সিনেমার তালিকায়। এটিভি ইউএসএ নিউজ ডেস্ক। সংস্কৃতি কর্মী ক্যামেলিয়া শারমিনের মা ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জরুরি তহবিল সংগ্রহে এবার এগিয়ে এলেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। তারই উদ্যোগে গত 25 জুলাই গাজীপুরের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে মঞ্চস্থ হয় নাটক সজন বাদিয়ার ঘাট। শুধু তহবিল সংগ্রহ নয়, নিজের প্রতিষ্ঠানের কার্যক্রম, প্রকৃতির প্রতি ভালোবাসা আর আসন্ন সিনেমা নিয়েও সম্প্রতি সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন এই অভিনেত্রী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ক্যামেলিয়া শারমিন চূড়া নিয়মিত মঞ্চকর্মী হিসেবে কাজ করেন নওশাবার সঙ্গে। তার মায়ের চিকিৎসার খরচ জোগাড় করতেই নাটকটি মঞ্চস্থ করে নওশাবার প্রতিষ্ঠান টুগেদার উই ক্যান। 2018 সাল থেকে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে কাজ করছে এই সংগঠন। নওশাবা জানান, সহকর্মীর পাশে দাঁড়ানোর এই অভিজ্ঞতা তাঁদের জন্য একেবারেই নতুন। মঞ্চই তাকে শিখিয়েছে বিপদে অন্যের পাশে থাকতে, একা ছেড়ে না দিতে, এমনটাই মনে করেন তিনি। শুধু তহবিল সংগ্রহ নয়, নিজের নাটকেও প্রকৃতি রক্ষার বার্তা দিতে চান নওশাবা। প্লাস্টিক বর্জন ও বৃক্ষরোপণের মতো বিষয় থাকে তার নাটকে, যেখানেই যান সঙ্গে নিয়ে যান গাছের চারা। তরুণদের প্রকৃতির প্রতি আগ্রহী করতেই এই উদ্যোগ, জানান তিনি।
ক্যারিয়ারে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন নওশাবা, নাম সোমেশ্বরী। আরেকটি সিনেমার চিত্রনাট্য প্রস্তুত করেছেন তিনি। নিয়মিত সিনেমা নির্মাণের ইচ্ছা থাকলেও প্রযোজক সংকটকে বড় বাধা হিসেবে উল্লেখ করেন তিনি। অভিনয়ের পাশাপাশি গান নিয়েও ভাবছেন নওশাবা। এছাড়া এখন পর্যন্ত ত্রিবেণী, মুক্তি, আলোয় আলোয় সহ 5টি নাটকে নির্দেশনাও দিয়েছেন তিনি। ক্যামেরার সামনে কাজ কমে যাওয়ার আক্ষেপ থাকলেও হতাশ নন নওশাবা। শুটিং ফ্লোরকে খুব মিস করেন বলে জানান তিনি। তবে এখন মঞ্চেই বেশি ডাক পাচ্ছেন নির্মাতা হিসেবে। নিয়মিত কাজ করে যাওয়ার পাশাপাশি সুসময়ের অপেক্ষায় আছেন এই অভিনেত্রী। এটিভি ইউএসএ বিনোদন ডেস্ক। আশা হোম কেয়ার প্রাইম নিউজ শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সংসদে সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন করবে সরকার, উচ্চ পর্যায়ের বৈঠক। ভ্যান্স কেইনের আপত্তিতে ইরানে হামলা স্থগিত যুক্তরাষ্ট্রের। নিউ ইয়র্কে স্কুলে ক্লাস নিবে রোবট, ক্ষুব্ধ অভিভাবক ও শিক্ষকেরা। এতক্ষণ আশা হোম কেয়ার প্রাইম নিউজ আয়োজনে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। এটিভি ইউএসএ দেখতে ডাউনলোড করুন অ্যাপ, চোখ রাখুন এটিভি ইউএসএ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। থাকুন এটিভি ইউএসএর সাথে, থাকুন সংবাদে, সংস্কৃতিতে, বিশ্বজুড়ে বাঙালিয়ানায়। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।